আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অনেক বাজেট বিশ্লেষক বাজেটটাকে বলতেছেন ট্র্যাডিশনালি এবং আগের সরকারের ধারাবাহিকতা, এখানে নতুনত্ব কিছু নাই। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে বাজেটের অন্যতম যে জিনিসটা আমি নোটিশ করছি যে এখানে বাজেট বড় করার যে টেন্ডেন্সি ছিল ট্র্যাডিশনাল বাজেটগুলোতে, কিন্তু এখানে সেই জিনিস থেকে সরে আসার চেষ্টা করা হয়েছে। কারণ গতবার যখন বাজেট ছিল তখন দেখা যাচ্ছে 7,97,হাজার কোটি বাজেট ছিল। সেখান থেকে সরকার 7,000 কোটি টাকা কম বাজেট করছে। এতে যে জিনিসটা আমাদের সুবিধা, যে অতিরিক্ত যখন বড় বাজেট করা হয় তখন আমাদের রাজস্ব আয়ের একটা টেন্ডেন্সি থাকে, সেইটার প্রেশারটা প্রান্তিক পর্যায়ে যারা মানুষ তাদের উপর যাই অ্যাকচুয়ালি পতিত হয়। ঠিক আছে, সেইটা পতিত হয় ইনডিরেক্ট ট্যাক্সের মাধ্যমে। কিন্তু যদি এই টাইপস অফ বাজেট করা হয়, যে নিড বেস বাজেট, তাহলে বলা যায় যে প্রান্তিক পর্যায়ের মানুষরা সেখানে এক ধরনের ফ্লেক্সিবিলিটি বা রিল্যাক্সেশনটা পায়। ঠিক আছে, সেই দিক থেকে যদি বিশ্লেষণ করি তাহলে এই বাজেটটাকে আমি মনে করবো একটা রিমার্কেবল একটা বাজেট। এখানে অনেক সমালোচনা করার স্কোপ আছে। আমি বাজেটের যেই ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে যেটা সেই জিনিসটা দেখার চেষ্টা করছি। এবং আমাদের এখানে যে প্রবলেমটা, যে আমরা চাই যে এই বছর থেকে আগের বছর বাজেট বড়, তারপর আবার বড় হবে, কিন্তু বড়টা হলে আমার যে আয়ের যে সংস্থান, সেইটা আমারটা আমি কিভাবে রিকভারি করব? ঠিক আছে, আমার আয়টা কিভাবে হবে? আমরা বাজেটে আয়টা কিভাবে আসে? আমাদের এখানে আয় দুইভাবে, একটা হলো এনবিআর এবং এনবিআর বহির্ভূত আয়। এবং এই আয়ের মধ্যে বড় যে পোর্শনটা, সেটা হলো আমাদের একটা বড় সাপোর্ট আসে ইনডিরেক্ট ট্যাক্সের মাধ্যমে। যখন আমি ইনডিরেক্ট ট্যাক্সের মাধ্যমে আয় করব, তখন এটা প্রান্তিক পর্যায়ে সমস্ত মানুষের ভুক্তভোগী হবে। ঠিক আছে, তে যখন আপনি নিড বেস বাজেট করবেন তখন দেখা যাবে যে আপনি এখান থেকে অতিরিক্ত যে প্রেশারটা, ইনকামের প্রেশারটা, বাজেটের ইনকামের যে প্রেশারটা, সেটা কিছুটা রিমুভ হবে। ঠিক আছে, যেমন আপনি যখন অতিরিক্ত বাজেট দিলেন, আমাদের এনবিআর এর যে সক্ষমতা, আয়ের যে সক্ষমতা, সেটা কিন্তু আমরা আসলে অ্যাচিভ করতে পারি না। অনেকগুলো কারণে অ্যাচিভ হয় না, কিন্তু এই যে ইনডিরেক্ট ট্যাক্সের যে আয়টা, সেটা কিন্তু সরকার দেখা যায় ঠিকই অ্যাচিভ করে ফেলে। এটা কেন হচ্ছে? আমাদের বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মধ্যে ম্যাক্সিমাম মানুষ হলো স্বল্প আয়ের প্রান্তিক পর্যায়ের মানুষ। তাদেরকে জীবন যাপনের জন্য, জীবন নির্বাহের জন্য তাদেরকে ব্যয় করতে হয়। সরকার সেখান থেকে ইনডিরেক্ট ভাবে সেখান থেকে আয় করতেছে। ঠিক আছে, যদি রেশনাল ভিত্তিতে বাজেটটা হয়, যৌক্তিকভাবে বাজেটটা হয়, যৌক্তিক মানে তাহলে প্রান্তিক পর্যায়ের মানুষ এখান থেকে রেহাই পাবে। যেমন আপনাকে উদাহরণ দিই, আমরা ক্যালকুলেশন করি যে ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে এখন প্রোডাক্ট বানাচ্ছি, আমি যদি 1 থেকে 200 টাকা, তাহলে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে। এটা কখনোই বাংলাদেশের মতো দেশে সম্ভব না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি নাম না বলে, আমি একটা জায়গায় গেছে, একটা বিল্ডিং দেখলাম, টিন শেড বিল্ডিং। আমি বললাম এটা কত টাকা খরচ হয়েছে? আমার 35 লক্ষ টাকা। তাই কত বছর আগে? তারা বললো যে 5-7 বছর একটা টাইম বললো। তাই আমি বললাম যে এই বিল্ডিং তো 5-7 বছর আগে আমি দেখছি 3 থেকে 4 লক্ষ টাকা করা সম্ভব। তার মানে কি, আপনি শুধু খরচা বাড়াইলেই যে আপনার মানে প্রোডাক্ট ভালো হবে, আপনার কোয়ালিটি ভালো হবে, বিষয়টা তা না। যেমন এই বাজেটে একটা বড় সমালোচনা স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য শিক্ষাতে আরো বরাদ্দ দরকার, আরো ব্যয় দরকার। কিন্তু যতটুকু বরাদ্দ আছে, সেটা আমরা ইফিশিয়েন্ট ওয়েতে আমরা ব্যবহার করতে পারবো কিনা, পারি কিনা, সেটা আমাদের ইনশিওর করা দরকার। যেমন রিসেন্টলি আমাকে একটা কাজের জন্য ঢাকা মেডিকেলে বারবার যাইতে হচ্ছে। সেখানে যেই বরাদ্দটুকু দেওয়া হয় রোগীদের খাবারের জন্য, আদার, সেটা কিন্তু সঠিকভাবে অ্যাকচুয়ালি ব্যয় হয় না, এফিশিয়েন্ট হতে ব্যয় হয় না, কোয়ালিটি এনশিওর করা হয় না। তার মানে কি, আপনাকে আগে কোয়ালিটি এবং ইফিসিয়েন্সি বাড়াইতে হবে। ঠিক আছে, আপনি টাকা বাড়াইলেই, ব্যয় বাড়ালেই যে সেটা ভালো হবে, সেটা কোনো কথা না। যৌক্তিকভাবে যদি আমরা এফেক্টিভভাবে আমাদের বাজেটটাকে ব্যবহার করতে পারি, তখনই সেটা হবে আমাদের জন্য ভালো। শুধু আমরা বাজেট অনেক বড় করলাম, সেই লক্ষ্যমাত্রার জন্য আমরা অনেক মানে আয় করার চেষ্টা করলাম, কিন্তু সেটা হবে কি, বাজারে অস্থিতিশীল সৃষ্টি হবে।
ঠিক আছে? এই অস্থিতিশীলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি রেশনাল ভিত্তিতে বাজেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা ডিমান্ড বেস যদি বাজেট করতে পারি, খরচের ক্ষেত্রে যদি আমরা এফিশিয়েন্ট হইতে পারি, ইফেক্টিভ হইতে পারি, তাহলে আশা করা যায় যে বাজেটটা একটা ফলপ্রসূ বাজেট হবে, যে বাজেটটা আগামী দিনের দিক নির্দেশক হিসাবে কাজ করবে। ঠিক আছে? আমি প্রথমে যেটা বলছি যে আমাদেরকে বড় বাজেট করতে হবে এই টেন্ডেন্সি থেকে। যেমন আপনাদেরকে ধরি 23 এবং 24 আমি কতটুকু অ্যাচিভ করতে পারছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের সারা বছর আমরা খরচা করতে পারি না, মার্চ পর্যন্ত আমাদের খরচ হয় না, এপ্রিল মে জুন এই 3 মাসে দেখা যায় আমরা 50% খরচ করি। তার মানে কি 50% শুধু এক্সপেন্ডিচার করা দরকার, আমার টাকা বার্ন করা দরকার, এই জন্য আমরা বার্নটা করি। সেটা আসলে ইফেক্টিভ 10% হয় কিনা আমার সন্দেহ আছে। আপনারা যদি গত বাজেটটা দেখেন, গত বাজেটটা যদি দেখেন, সেখানেও আমরা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি, বা আমরা মার্চ পর্যন্ত কত পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারছি, এবং এই 3 মাসে আমরা কত, দেখা যাবে যে মার্চ পর্যন্ত আপনাদের 50% অ্যাচিভ হয় না, কিন্তু আপনি এই 3 মাসে আরো 50% অ্যাচিভ করে ফেলছেন, যেটা কখনোই আসলে সম্ভব না, কোয়ালিটি সম্পূর্ণ কাজ সম্ভব না। তা আমার যেটা হলো প্রত্যাশা থাকবে এই বাজেট থেকে, আমরা যাতে এই সরকারের কাছে একটা ইফেক্টিভ বাজেট পাই, যেই বাজেটটা রেশনাল ভিত্তিতে এক্সপেন্ডিচার করা হবে, ঠিক আছে, এবং এর মানে ইম্প্যাক্টটা যাতে হলো নাগরিক জীবনে প্রতিফলিত হয়, সেই প্রত্যাশা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে করব। এখানে অনেকগুলো অর্থনীতিবিদ আছেন যারা বাংলাদেশের প্রতিদশা এবং আন্তর্জাতিক বিশ্বেও যাদের অনেক খ্যাতি আছে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি।